সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরএস টাইমসের ভ্রমণ বিষয়ক আয়োজন ট্রাভেল টেলস পডকাস্টে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাশরুকুল হাসান টনি এবং আমার সঙ্গে রয়েছে জনাব মীর শামসুল আলম বাবু। কেমন আছেন? এই তো আছি, ভালোই। কেমন চলছে সবকিছু মিলিয়ে? ভালোই চলছে। আপনার সঙ্গে আজকে ভ্রমণ আড্ডা দিতে চাই, তবে শুরুতেই জানতে চাই পর্বতারোহণ সম্পর্কে। আচ্ছা, পর্বতারোহণ বলতে আমরা জানি যে আপনারা বেশ কয়েকজন মানুষ বাংলাদেশের পর্বতারোহণের একদম সূচনা লগ্নের যদি কথা বলি, সে সময় থেকে আপনারা পর্বতারোহণের সঙ্গে রয়েছেন, সেই সময়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। আমরা তখন ইয়াং, তোমাদের মতো। জি, আমি অবশ্যই একটু বয়স্ক ছিলাম তখন বাকিদের তুলনায়। আমার নিজের কথাটা দিয়ে শুরু করি। আমি ফটোগ্রাফার ছিলাম, ছবি তুলতাম। তো একবার ছবি তোলার জন্য আমি বান্দরবন গেলাম। আচ্ছা, তখন মাত্র শান্তি চুক্তিটা হয়েছে 96-এ। তো একটা কোম্পানি ক্যালেন্ডার করবে পাহাড়ের ছবি দিয়ে। তো তখন তো আমি কমার্শিয়াল কাজ, অনেক টাকা, অ্যাসিস্ট্যান্ট 2-3 জন, গাড়ি আছে সঙ্গে, গাড়ি যাচ্ছে, এগুলো চাঁদের গাড়ি। তো বান্দরবন তখন গেলাম, গহীনে গেলাম। এর আগে বান্দরবন আমি গিয়েছিলাম, 83-তে প্রথম গিয়েছিলাম। গিয়ে বিভিন্ন পাহাড়ে গিয়ে ছবি তুললাম। 6টা ছবি দরকার ছিল, আমি 10টা ছবির মতো তুলেছিলাম এবং 10টা ছবি তুলতে আমাদের সপ্তাহখানেক ছিলাম আমি এখানে। তো তারপরে যেহেতু আমি ফিক্সড কোনো কাজ করতাম না, আমি এরপরে সবুজ পাহাড়টা, আমাদের রেইন ফরেস্ট খুব ভালো লেগে গেল। তো তারপর ট্র্যাক শুরু করলাম। তখন একটা আদিত্য কবির বলে একজন ছিল আমার এক বন্ধু, তার একটা লেখা ছিল ভোরের কাগজে। সেখানে লেখা ছিল যে আমি বিজয় দেখিনি। এটা হলো বিজয় পাহাড়ের নামকরণ করা হয়েছে তখন, একটা সবচেয়ে উঁচু পাহাড় বলে। যদিও এখন আবিষ্কার হয়েছে, সেটা আর উঁচু না, অত উঁচু না। তাজিংডং কিংবা কেওক্রাডং কিংবা বিজয়, এগুলো নিয়ে নাম একটু ত্লাংময়, সাকা, এগুলো নিয়ে একটু কনফিউশন তখন ছিল। তো আমরা একটা দল করলাম আজিমপুরে। আমাদের পাটচক্র বলে একটা সংগঠন ছিল, এখনো আছে। আচ্ছা, দীপু ভাই এটার কর্ণধার, আমাদের বন্ধু। তো উনি বেশ কাগজ লিখে টেখে অনেক কিছু শুরু করলেন যে আমরা বাংলাদেশের এভারেস্টে যাবো, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা 97-98 বারবার ব্যর্থ হলাম। তারপর 99-এ 1999 সালে আমরা সফলভাবে কেওক্রাডং এর চূড়ায় গেলাম, যদি আমরা তখন জানতাম এটাকে তাজিংডং এরকম একটা ব্যাপার। তো উপরে ওঠার পরে আমরা ভাবলাম যে একটা সংগঠন করি, এবং আমরা একটা ভ্রমণ বাংলাদেশ নামে একটা সংগঠন করলাম। এবং ওই সংগঠনটা ছিল আমাদের এই অঞ্চলে, বাংলাদেশের প্রথম এই রিলেটেড সংগঠন। আচ্ছা। এর আগে ইউনিভার্সিটি কেন্দ্রিক যে একটা অ্যাডভেঞ্চার ক্লাব ছিল, কিন্তু তারা হলো জাস্ট ওই একটু শালবন, সুন্দরবন এইসব জায়গায় যাওয়া, কিন্তু পাহাড়ে যাওয়ার ওরকম সংগঠন ছিল না। যদিও তার আগে প্রচুর লোক গিয়েছে। হ্যাঁ, আমরা যেমন একটু যদি প্রাচীন কথায় আসি, যে 1856 সালে কিন্তু বান্দরবনের সবগুলো পাহাড় মাপা হয়ে গেছে। আচ্ছা। এবং 1852 সালে কিন্তু এভারেস্টও মাপা হয়ে গেছে। গ্রেট ইন্ডিয়ান ট্রিপোলজিক্যাল সার্ভে যেটা হয়েছিল জর্জ এভারেস্টের আন্ডারে, তো ওইটাতে সব পাহাড় মাপা হয়েছিল। তো যার জন্য বান্দরবন এগুলো তো ছোট ছোট পাহাড়, জনবসতি ছিল, লোকজন গিয়েছিল। যেখানে এভারেস্ট কিংবা K2 এগুলো মাপা হয়ে গেছে, সেগুলো ওইটা তো খুব জনসাধারণ যাওয়ার মতো জায়গা, কিন্তু শহরে মানুষ যেত না। আমরা যখন গেলাম, আমাদেরকে বললো যে লারাম বোম বলে একজন ছিল, এখন সবাই যেখানে যায়, সিয়াম যে আছে বগালেকে, ওই সিয়ামের ভাতিজা। জি। তো লারামের হিসাব মতে যে আমরা হলাম সেকেন্ড কোন একটা দল, যে দলটা ওইখানে গিয়েছে। বগালে কি আপনারা সেকেন্ড কোন দল এসে? না, কেওক্রাডং, বগালে হয়ে কেওক্রাডং। আসলে ব্যাপারটা ছিল যে ওখানে প্রচুর লোক যেত, ফটোগ্রাফার যেত, জার্নালিস্টরা যেত, ইলেকশন কমিশনের লোকজন যেত, টিচাররা যেত, ডিসি এইসব লোকজন যেত, আর বিডিআর তো সবসময় ছিল এখানে। কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া, অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে যাওয়া একটা, আমাদেরকে বললো, ওর কথা অনুযায়ী আমরা সেকেন্ড দল। তো এরপরে ওই 99-এর ওই সময়টার পরে আমরা ভ্রমণ বাংলাদেশ গঠন, কিংবা এরপরে র্যান্ডামলি যেতাম। এমন অনেক মাস আছে যে মাসে হয়তো 3-4বার গিয়েছি। আবার এরকম অনেক সময় আমার হয়েছে যে আমি একবার গেলাম, হয়তো টানা 20 দিন, এখন যেখানে সবাই কোহিন টোহিন এই শব্দগুলো বলে, গেলাম, এবং এই 20 দিনের মধ্যে 15 দিন কোনো বাঙালি দেখিনি আমি। আর যে বাঙালিগুলো দেখেছি সেটা হলো বিডিআর এর বাঙালি, তখন যে বিডিআর বিজিবি ছিল। তো এইভাবে অনেক ট্যুর হলো। এর মধ্যে 2003 আসলো।
2003-এ আমাদের মানে আমার ওই ট্র্যাক রিলেটেড দুই বন্ধু, আমি আগেই বলছি যে আমি সবচেয়ে বয়স্ক ছিলাম। তো আমাদের দুই বন্ধু আমার একটু জুনিয়র, একজন হলো রিফাত আর একজন হলো ইমরান, মুনতাসির মামুন ইমরান। তো ওরা দুইজন প্ল্যান করলো যে এভারেস্ট বিজয়ের 50 বছর পূর্তি হচ্ছে 2003-এ। জি। তো ওরা এভারেস্ট বেস ক্যাম্প যাবে। তো আমি এদের ওই যাওয়াটার সঙ্গে জড়িত হয়ে গেলাম। আমি যাইনি, কিন্তু এদের জোরে যাওয়াটার সঙ্গে, মানে ইমরান এবং রিফাত যেদিন লাস্ট যায়, যেদিন ওরা তো বাই রোডে গেছে এখান থেকে বাসে করে চ্যাংরাবান্ধা হয়ে, মানে বুড়িমারি হয়ে চ্যাংরাবান্ধা হয়ে তারপরে ল্যান্ড দিয়ে নেপালে গেছে। তো আমি এসেছিলাম আমাদের মধ্যে সর্বশেষ ব্যক্তি, যে ইমরানকে বাসে, ইমরান এবং রিফাতকে বাসে করে বেঁধে দিতে গেলাম এবং আমার একটা লেন্স এবং ট্রাইপড দিলাম ওর ছবি তোলার জন্য। তো ঘুরে আসলো। ওরা ঘুরে আসার পরে এটা নিয়ে অনেক হইচই হইলো। হ্যাঁ, এমনকি আমাদের কেওক্রাডং নিয়েও কিন্তু আমাদের কেওক্রাডং যাত্রা নিয়ে হইচই হয়। এবং একটা উদাহরণ দিতে পারি, খুব হাসি লাগে এখন শুনলে, যে আমরা তখন একটা দল করে 13 জনের দলটা ছিল, 13 জনের দল আমরা কেওক্রাডং যাব, আমরা যাব, এইটার উপরে ফুল পেজ নিউজ হয়েছে। তো তখন জনকণ্ঠ এবং ইনক্লাবের মতো পত্রিকায় মানে পুরো পেজ ধরে এটাই নিউজ যে আমরা যাব। আমরা কিন্তু যাইনি তখনও। আবার ঘুরে যখন আসলাম তখন আবার ফুল পেজ নিউজ যে আমরা গিয়েছিলাম, ছবি টবি দিয়ে অনেক গল্প টল্প। এখন তো এভারেস্ট গেলেও কেউ ফুল পেজের নিউজ দেয় না। তো যাই হোক, আমরা গেলাম। ওই ইমরান রিফাত আসলো এভারেস্ট বেস ক্যাম্পের, রিফাত এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছিল, ইমরান ঠিক যায়নি। ইমরান এভারেস্টের ভালো ছবি তোলার জন্য এভারেস্ট বেস ক্যাম্প যায়নি এবং কালাপাথরে গিয়ে ও ছবি তোলার জন্য ছিল। তো ওরা ঘুরে আসার পর এটা নিয়ে অনেক হইচই হলো, তখন মানুষের মনে এভারেস্ট নামটা আসলো। এর মধ্যে আমার একটা বাই চান্স একটা ঘটনা ছিল যে স্যার এডমন্ড হিলারি 3 বছর বাংলাদেশে ছিলেন রাষ্ট্রদূত হিসেবে, নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত। যদি উনি থাকতেন না এখানে, উনি নিউজিল্যান্ডে থাকতেন, মানে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত দিল্লিতে নিউজিল্যান্ডের অ্যাম্বাসিতে থাকতেন, কারণ দিল্লি থেকেই বাংলাদেশ, নেপাল, ভুটান এগুলো তার আন্ডারে কন্ট্রোল করতো। আচ্ছা। উনি যখন আসলেন প্রথমবার যখন এসেছিলেন 85-এ, তখন উনার একটা সম্বর্ধনা হয়েছিল। তো উনি নানা ধরনের ছেলেমেয়েদের সঙ্গে মিশছিলেন। তখন আমি স্টুডেন্ট, তো আমিও গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে। উনি একটা কোশ্চেন করছিলেন যে বাংলাদেশ থেকে এভারেস্ট এত কাছে, মাত্র 200 কিলোমিটারের মধ্যে, এখান থেকে কেন লোকজন যায় না? সেই কোশ্চেনটা উনি করেছিলেন। আমরা তখন ছাত্র অবস্থায়। ওর অনেক বছর পরে 2003 সালে ওই সময়টা আসলো যে আমরা কিছু একটা করব। তো ইমরানের ফটোগ্রাফি এক্সিবিশন ছিল। ইমরান তখন স্টুডেন্ট ছিল, ইউনিভার্সিটিতে পড়তো। আর ফটোগ্রাফি ও ছুটি পেত না, ও গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তো। তো ছুটি পেত না, যার জন্য ওর ফটোগ্রাফির এক্সিবিশনের সব কিছু আমি মানে অ্যারেঞ্জ করেছিলাম। গ্যালারি ভাড়া, চারুকলা ইনস্টিটিউটে, এবং ছবিগুলো প্রিন্ট করা, বাদাই টাদাই করা। তো সব মিলে আমরা একটা মানে হই একটা ব্যাপার ছিল, একটা উৎসব মুখর পরিবেশ ছিল। তো ওই ইমরানের এক্সিবিশনের সময় ইনামুল হক, তখন আমরা ইনাম ভাইয়ের বাসায় মঙ্গলবার, বুধবার, প্রতি মাসের প্রথম বুধবার আমরা বসি এবং ওই এগুলো নিয়ে আলোচনা, ট্র্যাকিং নিয়ে আলোচনা করি, বাংলাদেশের ভিতরে বান্দরবান, ওইসব জায়গায়, খাগড়াছড়ি। তো এখানে ইনাম ভাই ওই ইমরানের এক্সিবিশনের দিনই বলল যে আমরা কেন নয় একটা দল করি এভারেস্টে যাওয়ার জন্য 2003-এ। তো দলটার নাম দেওয়া হয়েছিল বাংলাদেশ এভারেস্ট টিম 1। ঠিক দলটার একটা সাংবাদিক সম্মেলন হয় প্রেস ক্লাবে, যেদিন হয় সেদিন আমার প্রচন্ড জ্বর, আমি 13 দিন হসপিটালে ছিলাম। তো আমি আর ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি, কিন্তু আমি খবরটা পেলাম অনুষ্ঠানের থেকে। সাদিয়া সুলতানা শম্পা, ও এবং আফরিন, ওরা আমাদের সঙ্গে ট্র্যাক করতো। ও আসলো মিষ্টি নিয়ে যে ভাইয়া হসপিটালে যে এভারেস্ট টিম 1 গঠন করা হয়ে গেছে এবং শম্পা এটার সদস্য। এছাড়া মিলন বলে একজন ছিল অ্যাস্ট্রোনমিক্যালের, মুসা ইব্রাহিম, এনাম তালুকদার, রিফাত, ইমরান, শম্পা, ইনাম ভাই, এরা সবাই ছিল। যাই হোক, আমি উপস্থিত হতে পারিনি, সজল খালেদও ছিল। তো তারপরে আমার জ্বরটা সারল। ইমরান প্রথম ট্রেনিং নিতে গেল, হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট টাইপের জিনিস ট্রেনিংগুলো আছে হিমালয় ওঠার। তো ইমরান গেল নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে।
উত্তরকাশীতে। জি। ঠিক একই সময় আমি গেলাম HMI-তে, দার্জিলিং এর হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট। এখানে একটু যুক্ত করতে চাই, মানে এটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম কোনো বা মানে পর্বত আরোহণের জন্য প্রশিক্ষণ নিতে যাওয়া। অ্যাকচুয়ালি খোঁজ খবর নিতে যাওয়া। আচ্ছা ইমরান প্রশিক্ষণ নিতে গিয়েছিল। আচ্ছা। মানে অফিসিয়ালি যদি আমরা বলি তো ইমরান হলো বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশে নিয়মিত এখন পর্বতারোহণ করা যারা আছে তাদের মধ্যে প্রথম ব্যক্তি যে আসলে প্রশিক্ষণ নিতে যায়। আচ্ছা আর একই সময় আমি হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট যাই খোঁজ খবর নিতে, কারণ তখন কিন্তু আমরা এগুলো জানি না। গুগলের একটা সার্চ ইঞ্জিন ছিল, গুগল না, ইয়াহুর, আর কিছু ছিল না। ইউটিউব বলে কিছু নাই, ফেসবুক বলে কিছু নাই, কোনো ছবি দেখা যেত না। তো জিনিসটা আসলে কি, HMI-টা কি কিংবা NIM-টা কি, এই ধারণাটা কারো ছিল না। ইমরান তো কোর্স করতে গেল, কিন্তু বাকিদের জন্য তা আমি খোঁজ নিতে গেলাম, গিয়ে সব জানলাম যে এখানে $200 লাগবে, কোর্স ফি দিতে হবে। অ্যাকচুয়ালি কোর্স ফি ছিল $500, ইমরান $500 দিয়ে ভর্তি হয়েছিল। তা আমি যখন ওইখানে যাই তখন আমি 2 দিন না 3 দিন ছিলাম। ওইখানে একজন দেখলাম ভুটানের বোধহয়, সে $200 দিয়ে ভর্তি হলো। তা আমি জিজ্ঞাসা করলাম, উনি $200 কেন? বলে স্যার কোথায় তার $200? এখন স্যারকে জন্ম তো বাংলাদেশে, আমাদের কেন $200 দেওয়া হবে না? ওখান থেকে জানালো যে বাংলাদেশ থেকে ভর্তি হয়নি এর আগে, তো $200 না $500 শুধু বিদেশি হিসেবে গণ্য হয়েছে। তাই বললাম না, আমাদেরও ভর্তি হতে হবে, $200 লাগবে, কারণ $200 অনেকটা কম টাকায় পাওয়া যায়। তো বললো যে আপনার একটা অ্যাপ্লিকেশন করেন। অ্যাপ্লিকেশন করলাম। ভাইস প্রিন্সিপাল KS ধামি, উনি ফ্যাক্স করলেন। তখন বিজয় সিং বলে কর্নেল ছিলেন, উনিও HMI এর প্রিন্সিপাল ছিলেন। 2 দিন 3 দিন লাগলো উত্তর আসতে ফ্যাক্সে, ডিফেন্স মিনিস্ট্রি থেকে দিল্লির। আসার পরে আমাকে জানাইলো যে, আমি তখন ওই কদিন ছিলাম, আমাকে জানাইলো যে আসলে তোমাদের জন্য $200। তা আমি তো আমার জন্য শুধু $200 না, সবার জন্য $200 করলো। যাই হোক, বলে দিল ঠিক আছে। আমরা চলে আসলাম ফেব্রুয়ারিতে, বোধহয় 2004, তখন ফেব্রুয়ারিতে আমাদের 4 জনের একটা দল তৈরি হলো। ওই 4 জন আমরা কোর্স ফি পে করলাম আরেকজনকে দিয়ে পাঠিয়ে, রূপেশ চাকমা বলে একজন ছিল, তাকে দিয়ে পাঠালাম। এই 4 জন হলো আমি ছাড়া মুসা ইব্রাহিম, সিরাজুল হক সাগর, সাদিয়া সুলতানা শম্পা, এই 4 জন। 4 জনের ভোট আমরা $800 ইনাম ভাই দিলেন, করা $100 নোট 8টা। তা আমরা ভর্তি হলাম। পরে মার্চের 2 তারিখে হলো কোর্স শুরু হইলো। আচ্ছা। তো মার্চের 2 তারিখে আমরা একটা দল নিয়ে মানে দার্জিলিংয়ে হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট, এই অঞ্চলের সবচেয়ে পুরনো ইনস্টিটিউট, যেটার প্রতিষ্ঠাতা হলো তেনজিং নরগে। তো ওইখানে আমরা গেলাম, এবং এটি হলো দলগতভাবে কোনো একটা বাংলাদেশ থেকে কোনো একটা দলের প্রথম পর্বতারোহণ প্রশিক্ষণ নেওয়া। এর আগে ইমরান শুধু এককভাবে নিয়েছিল, প্রশিক্ষণটা নিয়েছিল। সো এই যে এখান থেকেই বলা যায় যে আমাদের সাদা পাহাড়ের যে যাত্রা বা আপনাদের হাত ধরে যে জার্নিটা শুরু হলো, এরপরে তো আসলে মানে একদম বর্তমানের যদি কথা বলি, এই সময় না, মাঝখানে কিন্তু কিছু ঘটনা আসছে। যেমন আমরা, আমাদের কোর্সটা শুরু 2 তারিখে, আমরা ঢাকায় আসলাম মার্চে, পুরো মার্চ কোর্স ছিল। জি। আমরা ঢাকায় আসলাম এপ্রিলে 14 এপ্রিল ইনাম ভাইয়ের বাসায় একটা আমাদের 4 জনকে একটা উনি দাওয়াত দিলেন, আমরা সবাই গেলাম। তখন এটা আমরা যেদিন কোর্স করতে যাই তার আগে যে প্রেস কনফারেন্স হলো প্রেস ক্লাবে, ওই দিন তো সমস্ত পত্রিকার হেডলাইন হলো আমরা এভারেস্টে যাচ্ছি। আসলে কিন্তু আমরা জাস্ট ট্রেনিং নিতে যাচ্ছি। ট্রেনিংটা নিয়েছেন। হ্যাঁ, আমাদের ছবি টবি দিয়ে একদম হুলস্থুল, মানে হেডলাইন গুলো এইটা, সব পত্রিকার হেডলাইন। তখন তো চ্যানেল এত ছিল না, 1টা না 2টা চ্যানেল ছিল। 14 এপ্রিল পয়লা বৈশাখের দিন ইনাম ভাইয়ের বাসায় আমরা একটা দাওয়াতে গেলাম। এই যে 4 জন আমরা কোর্স করেছি, এই 4 জন এবং ইনাম ভাই। তখন মাউন্টেনিয়ারিং প্রশিক্ষণ প্রাপ্ত লোক হলো বাংলাদেশে 5 জন, আমরা 4 জন আর ইমরান ওই দিন ছিল না। আমরা 4 জন বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা ক্লাব করব, ওই বাংলাদেশ মাউন্টেনিয়ারিং, বাংলাদেশ এভারেস্ট টিম 1 এই নামটা না দিয়ে একটা দল করলো। তখন বাংলা মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাব দলটা তৈরি হলো। আচ্ছা। না, এই আমরা 4 জন, ইনাম ভাই, আর পরে ইমরানকে কোঅপ্ট করা হলো এটার মধ্যে। এই 6 জন হলো আসলে
শুরুতে ছিল। তো ওই দল থেকে আসলে শুরু হলো সবকিছু। প্রথমেই যে কাজটা হলো এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক হলো ওই বছরই মে মাসে। সেই ইনাম ভাইয়ের নেতৃত্বে শম্পা ছিল, আমি যাইনি, মোহিত যুক্ত হইল, জি। তারপরে শম্পা গেল, মুসা গেল, এরকম 4-5 জন এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক করলো। এটা তখন খুব উল্লেখযোগ্য ঘটনা। আমার একটা ফটোগ্রাফি এক্সিবিশন হলো ওই মাউন্টেনিং ট্রেনিং এর উপরে চারুকলা ইনস্টিটিউটে। তারপরে ওরা ঘুরে আসলো। ওই বছরই আমরা অ্যাডভান্স কোর্স করলাম, আমি আর শম্পা মিলে প্রথম অ্যাডভান্স কোর্স করলাম। ইমরানও কোর্স করলো। ইমরান অবশ্য সবসময় এনআইএম নিমে ছিল, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং। এবং এই 2004-এ ইমরান এবং রিফাত একটা এক্সপিডিশনও করলো ইন্ডিয়াতে, তো স্টোক কাংরি পর্বতে। আমার তাইটা মনে আছে 24শে অক্টোবর রিফাত সামিট করতে পারলো। তো এই 2004-এ মানে বেসিক কোর্স বাংলা মাউন্টেন ট্রেকিং ক্লাবের উদ্বোধন শুরু। আমার আর শম্পার অ্যাডভান্স কোর্স, ইমরানের অ্যাডভান্স কোর্স, এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক, এবং ইমরান এবং রিফাতের স্টোক কাংরি এক্সপেডিশন। এই হলো 2004-এর ঘটনা। তারপর থেকে কিন্তু এটা উত্তরোত্তর মানে বেড়ে গেল। যেমন আমি প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা সামিটের চেয়ে এটা প্রচার করার বেশি জরুরি, কারণ আরো নতুন ছেলে মেয়ে তৈরি হবে। 2004-এই কিন্তু আমি রক ওয়াল করলাম আর্টিফিশিয়াল এই দেশে। আচ্ছা। ক্লাইম্বিং যন্ত্রপাতি আনলাম যেগুলো ছিল না কখনো। তো 2004-এর মধ্যে অনেক কিছু ঘটে গেল। তারপরে কিন্তু প্রতিনিয়ত লোকজন বাড়া শুরু করলো, যেটা মানে বুমিং অবস্থায় 2025-এ এসে পৌঁছেছে। হ্যাঁ, আমরা সম্প্রতি সময়ের কথা যদি বলি, এখন তো বর্তমানে 8000 মিটার পর্বতে নিয়মিতভাবেই বাংলাদেশ থেকে বলা যায় অভিযান হচ্ছে, এবং আমরা এটাও আশা করি যে ভবিষ্যতে এটার সংখ্যা আরও বাড়তে থাকবে যদি পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পাওয়া। ওইটাই সমস্যা। এটা আমার মনে হয় খুবই দারুণ একটা জটিল সমস্যা বাংলাদেশি যারা ক্লাইম্বার আছে তাদের জন্য। এই সমস্যা থেকে আসলে উত্তরণের উপায় আপনার কি মনে হয়, কি হতে পারে, বা আদৌ কি উত্তরণ হওয়া সম্ভব? আসলে ব্যাপারটা কি, মানে একটা মাউন্টেন এক্সপিডিশন করলে, পর্বত অভিযান করলে অন্যান্য স্পোর্টসের তুলনায় এটার একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা হলো অন্যান্য স্পোর্টস কিন্তু অনেক লোক একসঙ্গে দেখে, এটা একটা ভিজুয়াল ডিমান্ড আছে। দেখে, একসঙ্গে দেখে অনেক লোক, এবং এটা পরে দেখানো যায় অন্যভাবে, মানে টেলিভিশনে কিংবা সম্প্রচারের মাধ্যমে দেখা যায়। কিন্তু পর্বতারোহণ হলে এমন একটা স্পোর্টস, যে স্পোর্টসটা একজনই করে কিংবা 2 জন করে, এবং ওইখানে কোনো দর্শক থাকে না। যদি দর্শক থেকেও থাকে, সেই দর্শক ওই তাদের মতোই আর অন্য একটা দল। হ্যাঁ, এবং এইটার ওই লাইভ দেখানোর কোনো উপায় নাই, মানে ওই অর্থে নাই। বাংলাদেশের মানুষ তো পর্বত মনস্ক না, আমরা সমতলের মানুষ। তারা পাহাড়ে উঠে কি হবে এরকম একটা মেন্টালিটি সবার মধ্যে থাকে। আমরা তো কত ফেস করছি অনেক, কারণ ওই সময়টা তো স্ট্রাগল ছিল। এখন তো বোঝে। হ্যাঁ, যেমন 2010 সালে এভারেস্ট অভিযান হয়েছে, 11, 12, 13 সালের মধ্যে মানে অনেকেই 2-3 জন সামিট করে ফেলছে। 12 সালে 2টা মেয়ে এভারেস্ট অভিযান সামিট জয় করে ফেলছে। তো যার ফলে অনেক মানুষ এখন জানে ব্যাপারগুলো। তারপরে গুগল এবং ইউটিউব আসার পরে কিংবা ফেসবুক আসার পরে এটা অনেক প্রচার হয়েছে, পত্রপত্রিকা অনেক প্রচার করছে, টেলিভিশন আমাদের সাক্ষাৎকার নিচ্ছে, তো প্রচার হয়েছে। কিন্তু এই প্রচার হলেও সবাই এটা মনে করে যে, মানে এখন মানুষ বোঝে, কিন্তু সবাই এটা মনে করে আমি টাকা কেন দিব। আর যেমন একটা কথা বলি, যেমন যারা এর মধ্যে এভারেস্ট অভিযান করেছে, তারা যখন নেক্সট আবারও টাকা স্পন্সর চায়, আপনি যদি এভারেস্ট করেই ফেলছেন আর কি দরকার, মানে আপনি তো হজ করে ফেলছেন, আপনি ধার্মিক হয়ে গেছেন। মানে ওনাদের কাছে স্পেশাল পর্বত বলতে এভারেস্ট একটা মানে গুরুত্বপূর্ণ, এটা তো মানুষ মনে করে। কিন্তু পৃথিবীতে এমন অনেক বিখ্যাত পর্বতারোহী আছে, ক্লাইম্বার আছে, যারা এভারেস্টের দিকে আসেও নেই কখনো, তাই না? যারা হয়তো ওই যেমন নিউ ইয়র্কে অনেক ভালো ক্লাইম্বার আছে, তারা নিউ ইয়র্ক পার্কের, সিটি পার্কের ভিতরে একটা রক ওয়াল আছে, সারা জীবন এটার মধ্যে ক্লাইম্বিং করতেছে, প্রচুর আছে এরকম।
হ্যাঁ, মানে এভারেস্ট যেতেই হবে, এভারেস্ট আমাদের কাছে দেখে আমরা যাই, কিংবা এটাতে যাওয়া যায়। আর এটা পৃথিবীর উঁচু পাহাড়, এটাতে চার্ম তো একটা আলাদা আছেই। কিন্তু এই এভারেস্ট আবার খরচও বেশি, সবচেয়ে বেশি, যার ফলে বেশ ভালো টাকা লাগে। যদিও ইউরোপের দেশে অনেক কম টাকা লাগে, কারণ আমরা কাছাকাছি, আমাদের ফিটি একটু সুবিধা টুবিধা আছে, কিন্তু অনেক টাকা লাগে। আর পর্বতারোহণের গিয়ারগুলো অনেক দামি। আমাদের এই একটা ব্যাপার, অনেক টাকা লাগে। আর আমাদের আরেকটা ব্যাপার হলো, স্পন্সর যারা, তারা তেল মাথায় তেল ঢালে। ইদানিং একটা ঝামেলা হয়ে গেছে, কিছু কিছু লোক পর্বতে, এটাও আরো আগে থেকেই ছিল, 2007 থেকেই শুরু হয়েছে, না গিয়েও বলছে পর্বতে গেছে, যার ফলে এক ধরনের মানে বিতৃষ্ণাও কয়েকজনের মধ্যে তৈরি হয়েছে। আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার ঠিক পরামর্শ, এভারেস্ট নিয়ে তো আমি কোনো অভিযান করিনি, কিন্তু কাছাকাছি গিয়েছি। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এভারেস্টে যাওয়া যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন হলো টাকা সংগ্রহ করা। জি। এবং আমি দেখেছি কয়েকজনকে, মানে প্রথম দিকে যারা টাকা সংগ্রহ করেছে এভারেস্ট যাওয়ার জন্য, তাদেরকে আমি মানে এমন পরিশ্রম করতে দেখছি, এটা অসম্ভব। মানে শুধু টাকা সংগ্রহ করার জন্য সারাদিন না খেয়ে, সারাদিন একটা অফিসের সামনে বসে থাকতে দেখেছি আমি। আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, মানুষের মধ্যে ধারণা আসতেছে। আর ইদানিং একটা ঝামেলা হয়ে গেছে, ইদানিং তো একটু ইকোনমিক্যাল কন্ডিশনও ভালো না বাংলাদেশে, তো যার ফলে এটা একটু কঠিন, এটা একটা বড় চ্যালেঞ্জ টাকা সংগ্রহ করা, আমি এটা বলতে পারি। আমরা এভারেস্ট সহ যদি পর্বতারোহণের কথা বলি, সেটা সম্পর্কে আমরা জানলাম। এই মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশের ট্যুরিজম সম্পর্কে। বাংলাদেশের বর্তমান ট্যুরিজমের অবস্থা যদি বলি, আমাদের দেশে যদিও পাহাড় পর্বতের আকার বা সাইজ অনেক ছোট, কিন্তু আমাদের অন্যান্য যে ট্যুরিজমগুলো রয়েছে, আমি যদি সুন্দরবনের কথা বলি বা সেন্ট মার্টিনের কথা যদি বলি, বর্তমান সময়ে সেন্ট মার্টিন নিয়ে একটা ধোঁয়াশা কাজ করছে অনেক লোকের মধ্যে। আমাদের ট্যুরিজমের উন্নতির জন্য এই ধোঁয়াশাগুলো কাটানো কতটা আসলে জরুরি? আসলে ট্যুরিজম মানে হলো কোথাও ঘুরতে যাওয়া, তাই না? জি। এখন সেটা যদি এরকম হয়, তাহলে কিন্তু সবকিছু ট্যুরিজম। আমরা ট্যুরিজম বলতে আসলে দুইটা ডেস্টিনেশন খুব ভালো জানি, কক্সবাজার, সিলেটের চা বাগান হতে পারে, সুন্দরবন, ইদানিং সেন্ট মার্টিন, হাওর, এই টাইপ। কিন্তু ট্যুরিজম কিন্তু ঢাকার ভিতরেও হতে পারে, হয় না? হেরিটেজ ট্যুরিজম ঢাকাতে হয় আর কি। এখন ট্যুরিজম পৃথিবীর অনেক দেশে অন্যতম রেমিটেন্স পাওয়ার উপায়। আমি যদি নেপালের কথা বলি, নেপাল তো মানে নেপালের বিশাল একটা টাকা কিন্তু ট্যুরিজম থেকে আসে। বাংলাদেশের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ারও কিন্তু একটা বড় টাকা ট্যুরিজম থেকে আসে। ওদের অনেক অনেক ধরনের রিসোর্স আছে, ওরা ট্যুরিস্ট ফ্রেন্ডলি মানুষ। বাংলাদেশেও ইদানিং হচ্ছে, কিন্তু বাংলাদেশে ট্যুরিজম বলতে ওই প্রাচীন ধ্যান ধারণা থেকে একটু বেরোয় আসতে হবে। আর ট্যুর বলতে এইসব পরিচিত জায়গা ছাড়াও আরো ইদানিং হচ্ছে, কারণ বিশেষ করে ফেসবুক ভিত্তিক যে ট্যুর অপারেটর যারা আছে, ইটাবের সদস্য কিংবা এই টাইপের বাকি যারা আছে, তারা কিন্তু অনেক জায়গায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এই ক্ষেত্রে একজনের নাম বলতে পারি, মাহমুদ, বেড়াই বাংলাদেশ বলে একটা সংগঠনের মাহমুদ ছিল। ও কিন্তু এই মানে বরিশালের পেয়ারা বাগান যে একটা ট্যুরিজম স্পট হইতে পারে, কিংবা ওই মানে একটা গ্রামে একটা মেলা হচ্ছে, সেটা যে ট্যুরিজম স্পট হইতে পারে, ওর মাথা থেকে এটা প্রথম আসে। কিংবা আমি এখানে একটু যোগ করতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের একটা গ্রাম আছে যেখানে মাটির বাড়ি, এবং মাটির বাড়িগুলোতে আলপনা করা, সেটাও একটা ট্যুরিজমের। হ্যাঁ, মানে সাঁওতালের গ্রাম যদি বলি, কিংবা হেরিটেজ ট্যুরিজমের ক্ষেত্রে মানে মানে পাহাড়পুর বা বৌদ্ধবিহার, মন্দির, হ্যাঁ, কিংবা ঢাকার পাশে কলাকুপা, বান্দরা, কিংবা পানাম সিটি, এটাও কিন্তু ট্যুরিজম অংশ হতে পারে। আমাদের মূল সমস্যাটা কি, আমাদের এটা আমি সরকারকেই ধরে দিব, সরকারের মূল জায়গায় যে লোকগুলো বসে আছে, সেই লোকগুলো ট্যুরিজম বলতে বোঝে একটা বড় বড় রুম সহ একটা মোটেল থাকবে, গাড়ি থাকতে হবে, যাইবে থাকবে, রিসোর্টে থাকবে, রিসোর্টটাও চিন্তা ভাবনা, হোটেল, মানে যে উপল প্রবাল এই টাইপের সরকারি যেগুলো আছে এইটা। কিন্তু ট্যুরিজম মানে হলো, রানী এলিজাবেথ ঢাকায় আসছিল, মানে একবার না দুইবার আসছিল, একবার পাকিস্তান আমল, একবার বাংলাদেশ। তো রানী এলিজাবেথের ওই ডেকোরেশনের দায়িত্ব ছিল মুস্তাফা মনোয়ারের।
তো এরশাদ তখন সামরিক শাসক। তো রানী এলিজাবেথের ডেকোরেশন উনি মোস্তফা মোল্লা অনেক চিন্তা করে উনি প্রস্তাব দিলেন যে আমরা সব ডেকোরেশনগুলো চট দিয়ে করবো। তো এটা যখন প্রস্তাবটা দিলেন সবাই তো হাসাহাসি শুরু করতে, চট মানে ছালা যেটাকে বলি আর কি, আপনি ছালা দিবেন রানী এলিজাবেথকে, আপনি মখমল দেন, এই দেন সেই দেন। তখন মন্টু ভাই মানে মোস্তফা মোল্লার বলতেছে, উনি আমলা তো, আচ্ছা আপনি বাকিংহাম প্যালেসে যার জন্ম, যে 1952 সালের রানী হয়েছে, কিংবা যার বাবা, যার দাদা, তার দাদা, তার দাদা, হ্যাঁ, যারা এতদিন ধরে ব্রিটেন শাসন করে আসছে, তাকে আপনি কি মখমল দেখাবেন আপনার, বরং আপনি চট দেন আর ওই পিঠা টিঠা এগুলো খাওয়ান, সে আকৃষ্ট হবে। তো এরশাদ কেন যেন এটা মেনে নিচ্ছে, মেনে নিয়ে বলছে ওকে আপনি যা বলতেছেন তাই হবে। এবং এই রানী পরে এই চটের প্রশংসা করছে, এটা কি কিভাবে বানানো হয়, এই ডিজাইনটা তো, এই ফেব্রিকটা কিংবা এই স্ট্রাকচারটা তার পছন্দ হয়েছে। এবং পিঠা নিয়ে মানে মনে আছে যে ওই যে চেতো পিঠা যেটাকে বলে ছিদ্র হয় না অনেকগুলো, জি। বলছে তো বাঙালি মহিলারা তো অনেক সময় এরা ছিদ্র করতে পারে, তো তাকে তো বলা হয়নি যেটা এমনি হয়ে যায়। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদেরকে ট্যুরিজম বিদেশিদের আকৃষ্ট করতে গেলে বিল্ডিং দিয়ে হবে না। নিউ ইয়র্কের একটা লোক, আমাদের কি বিল্ডিং দেখাবো নিউ ইয়র্কের লোককে, যেখানে 1938 সালে তাদের স্ক্যাচ ক্যাপার হয়ে গেছে। তো তাদেরকে আমাদের এই যে মাটির ঘর বললা এই টাইপের জিনিস দিয়ে দেখাইতে হবে, আমাদের রুরাল জিনিসটা দেখাতে হবে, মানে যেটা আসলে তারা আরবান দেখতে আসেনি তো। আরবান দেখার জন্য তো বাংলাদেশে আসার কোনো দরকার নেই। তো আমাদের নদীমাতৃক রূপ, যেমন রিভার বেসড ট্যুরিজম, জি আমাদের ওই কুড়ে ঘরে থাকার একটা অপশন, বিল্ডিং না, আমাদের ওই লাল নীল ছাতি না, হ্যাঁ, একদম আমাদের যে রুরাল, আমাদের যে নিজস্ব, আমাদের যে সংস্কৃতি আছে এটার মধ্যে থাকতে হবে। এটার মধ্যে থাকলেই কিন্তু আসলে বাইরের লোকরা আকৃষ্ট হবে, তারা তো অন্য কিছুতে আকৃষ্ট হবে না। আমি মনে করি মানে ট্যুরিজম তো একটা হলো ইনল্যান্ড ট্যুরিজম, আমরা আমাদের দেশ ঘুরতে যাব, এইটাতে ইনকাম হবে, আয় হবে, লোকাল লোকজনের কর্মসংস্থান হবে, কিন্তু সেই আয়টা কিন্তু দেশের কোনো লাভ হবে না। মানি সার্কুলেটেড হচ্ছে কিন্তু দেশের কোনো লাভ হচ্ছে না। দেশের লাভ হবে তখনই যখন বাইরে থেকে বিদেশিরা আসবে, ডলার নিয়ে আসবে। তো ওই ডলার আনতে গেলে কিন্তু বিদেশিদের আকৃষ্ট করতে হবে এই মানে আমাদের যে নিজস্বতা সেটা দিয়ে। যেমন অনেকে বলে যে কক্সবাজারে বার থাকতে হবে, নুড বিচ থাকতে হবে, হ্যাঁ, প্রস্টিটিউশন থাকতে হবে। এটা কিন্তু আমাদের এখানে দরকার নেই। তারা কিন্তু চায় না যে এখানে প্রস্টিটিউশন আসুক, তারা বার আসুক, তারা জানে বাংলাদেশ কীরকম লোক। তো আমাদের যে নিজস্বতা আছে এটা দেখাইতে হবে, এটা দেখালেই তারা আকৃষ্ট হবে। তারা বার দেখার জন্য তারা তো মানে তাদের থাইল্যান্ডে যাবে, কিংবা তাদের নিজের দেশেও না ক্যাসিনো আমার দরকারটা কি, ক্যাসিনো করার জন্য তারা এখানে দরকারটা কি। আমি একটা বলবো যে আমরা শুধু পর্বত আরোহণ বললাম, কিন্তু আমাদের কিন্তু অনেক ধরনের অ্যাডভেঞ্চার আমরা করি। আমাদের একটা ছেলে হয়তো হাতে বানানো কায়াক নিয়ে বাংলাদেশে এই মাথা থেকে এই মাথা গিয়েছে, জি ইমতিয়াজ ভাই, তাই না? হ্যাঁ, ইমতিয়াজের আগেও নোমান বলে জি, একজন গিয়েছিল। কিংবা সাঁতার কেটে টেকনাফ থেকে সেন্ট মার্টিন সাঁতরে যাচ্ছে। হ্যাঁ, যেমন কেউ কেন করে না যে বাঁশের ভেলা বানিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া। আমাদের মানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, অনেক ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরিজম আছে। হয়তো প্যারাগ্লাইডিং আমরা করতে পারবো না, আমি একবার চেষ্টা করছিলাম, হয়নি। বেনু ভাই বলে একজন আছে, সে নিয়ে আসছিলেন প্যারাগ্লাইড, সেটা হয়তো অনেক, কিন্তু আমাদের মতো করে অ্যাডভেঞ্চার করা যাবে। অতএব শুধুমাত্র মাউন্টেনিং নিয়ে আমাদের অ্যাডভেঞ্চার না, অনেক ধরনের লোকাল অ্যাডভেঞ্চারও আমরা করতে পারবো। আমি মনে করবো যে যারা ইয়াং আছে তারা এটাতে আগ্রহী হোক। আরেকটা হলো প্রচারটা অনেক বড় জরুরি। জি এখন তো প্রচারের অনেক, যেমন এই যে আমি এখন পডকাস্টে আছি, এটা একটা প্রচার। এখন ডিজিটাল যুগে আমরা যদি ছোট ছোট আমাদের এই যে টুরিস্ট স্পটগুলো যেগুলো আছে এখানে যদি কোনো ব্লগ বানাতে পারি, ট্রাভেল ব্লগ কিংবা অ্যাডভেঞ্চার ব্লগ, হ্যাঁ, কিংবা ছোট ছোট ভিডিও বানাতে পারি, এটা কিন্তু আকৃষ্ট হবে বিদেশে লোকজন আসতে। এটা একটা বিদেশিদের আনতে হবে। 2 নম্বর হলো আমাদের ভিতরে আমাদের যে লোকজন আছে, আমাদের ইয়াং জেনারেশনকে ট্যুরিজমে আকৃষ্ট করতে হবে, তাহলে তারা নানা রকম ক্ষতিকারক যে দিকগুলো আছে জীবনের সেটা থেকে বেরিয়ে আসবে, হ্যাঁ, ড্রাগ কিংবা এগুলো। কারণ আমরা তো এমনি এখন আমরা যতগুলো স্কুলে খেলাধুলা করতাম, এখন তো সেই লোকজন এখন এরকম সুযোগ পায় না। অতএব এই ধরনের কোনো একটা স্পোর্টসের মধ্যে গেলে যদি, যেমন স্কুলে আমি মনে করি স্কুলগুলোতে আর্টিফিশিয়াল ক্লাইম্বিং থাকা দরকার। স্কুলগুলোতে অন্তত বছরে একবার স্কারশনের নামে একটু পাহাড়ে,
একদিনের জন্য যাক, ঢাকা থেকে যদি ঢাকার স্কুলগুলোর কথা, ঢাকা থেকে যদি তারা খৈয়াছড়া যায়, সীতাকুণ্ড যায়, একদিনে গিয়ে ঘুরে চলে আসতে পারবে। তো বাচ্চাদের একটু পরিচয় হলো কিন্তু। তো এইরকম যে সাঁতার শেখানোটা, হ্যাঁ, কিংবা ওই যে এখন ছোট ছোট ক্লাবের মতো বেস ক্যাম্প কিংবা মাটিরটা এরকম কিছু একটা হয়েছে, ওই একটু ক্লাইম্বিং করলো, এগুলো করলে হয় কি ওদের মানে মানসিকতা বড় হয়। অতএব এই দুইভাবে বিদেশিদের আকৃষ্ট করা আর বাংলাদেশের লোকদের আকৃষ্ট করা, তাদেরকে নিয়ে নানা ধরনের অ্যাডভেঞ্চার এবং নানা ধরনের ভ্রমণ, হেরিটেজ ট্রাভেল করলাম, কিংবা শুধু মসজিদ ভ্রমণ হতে পারে, শুধু মন্দির ভ্রমণ হতে পারে, শুধু পুরনো বিল্ডিং জমিদার বাড়ি ভ্রমণ হতে পারে। অনেক ধন্যবাদ জনাব মীর শামসুল আলম বাবু আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। আশা করছি পরবর্তী পর্বে নতুন কোনো বন্ধুর সাথে নতুন কোনো বিষয় নিয়ে আড্ডা হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। Experience next level illumination with Ray OmniTech's 40-watt tube light. Brighter, better, built to last.